যারা গালাগালি দিচ্ছেন তাদের গালাগালিকে আমি স্বাগত জানাই, সেটা কখনোই প্রতিবাদ করি নাই, সেটা অব্যাহত রাখেন, সেটা নিয়ে তার পা আপনারা যারা চাটেন, আপনারা তাদের পা চাটার আগে একবার ভাইবেন আপনারা কাদের পা চাটতেছেন। আপনি দেশে পুলিশের দূর খাবেন, আপনাকে জনগণ পিটাবে, আপনাকে রাজনৈতিক দলগুলো আপনাকে দূরের উপরে রাখবে, আর আপনার নেতারা বিদেশে আরাম আয়েশের জীবন কাটাবে। আপনি এদিকে বুড়িগঙ্গার তীরে জীবনযাপন করবেন, 200 টাকা ভাড়া বাসায় থাকবেন অন্ধকার গরমের মধ্যে, আর আপনার নেতা টেমসের মধ্যে অথবা দুবাইয়ের নদীর মধ্যে ইয়ট নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে এবং সেখানে উনি জন্মদিন পালন করবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখেন যে কার পিছনে যাচ্ছেন এবং কাদের জন্য রাজনীতি করছেন। আর আপনারা যারা অনেকে আছেন নেতার পা চাটে, নেতার পিছনে পিছনে নেতার পা চেটে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। এখন নেতার পা চাটতেছেন, কিছুদিন পরে নেতার ছেলের পা চাটতে হবে। এখন পা চাটতেছেন নেতার পা চেটে কোনো লাভ হয় নাই, এরপরে চাটবেন নেতার ছেলে সবসময় নেতাই হবে। আর দিন শেষে আপনারা যারা চাটার উপরে থাকেন, চাটাচাটি যাদের কর্ম, চাটাচাটি যাদের জীবিকা, চাটাচাটি ছাড়া যাদের মনস্তত্ত্বের মধ্যে স্বাধীনতা নাই, যারা মানসিকভাবে স্বাধীন না, যারা মানসিকভাবে চাটামিকে যারা জীবিকা হিসাবে নিয়েছেন, দিন শেষে আপনাদের চাটতেই হবে। এখন কিছু আগে চেটেছেন নেতার বাবাকে, এখন চাটতেছেন নেতাকে, কিছুদিন পরে চাটবেন নেতার ছেলেকে। এটাই আপনাদের নিয়তি। যদি এটা না করতে চান, স্বনির্ভর হতে চান, সত্যকে সত্য বলতে চান, মিথ্যাকে প্রকাশ করতে চান, তাহলে সব চাটাচাটি বাদ দেন। দল আপনাকে ভাত দিবে না। আপনার ঘরে যদি ওষুধ না থাকে, আপনার মায়ের যদি ওষুধ না থাকে, নেতা এসে ওষুধ কিনে দিয়ে যাবে না। দিন শেষে আপনি করবেন গুলিস্তানে মার্কেট, আর নেতা যাবে দুবাই মার্কেট করতে। আপনি ছুটিতে যাবেন ওই যে চানখারপুল, আপনার নেতায় যাবে লিভারপুল। তো সেই জায়গা থেকে এই নেতার পা চাটাচিটি করে লাভ নাই। পা চাটাচিটিটা বন্ধ করেন। নেতা যাই করে সবই যে ঠিক করে, ব্যাপারটা এমন না। নেতাকে নির্মোহভাবে ক্রিটিক্যালি নেতাকে অবজার্ভ করেন, ক্রিটিক্যালি নেতাকে ক্রিটিক করেন, এবং নেতাকে আপনি সবকিছু ঊর্ধ্বে রাখার যে এক ধরনের আমাদের মনস্তত্ত্ব তৈরি হয়েছে, সেটা থেকে নিজেরা নিষ্ঠ। বিএনপি একটা অকৃতজ্ঞ দল, জনগণের প্রতি অকৃতজ্ঞ এবং মানুষের প্রতি অকৃতজ্ঞ। যে ডক্টর ইউনূস যখন বিদায় নিল, বিএনপিকে এত সুযোগ সুবিধা দিল, এবং বিএনপি গণ অভ্যুত্থানের পরে সবগুলা মানুষ জেলে ছিল। যারা জনগণ বাংলাদেশে তাদেরকে মুক্ত করে দিল, তাদেরকে একটা ধন্যবাদ দিল না তারা। এবং যারা উপদেষ্টারা তাদেরকে এত সুযোগ সুন্দর করে এতগুলো আসন দিয়ে দিল, ডক্টর ইউনূসকে তো তারা একটা লাল গালিচা সংবর্ধনা দিতে পারতো, তাও দেয়নি। জামাত বিশেষ করে ইটস লাইক আ রেজিমেন্টেড ফোর্স, ভেরি ওয়েল অর্গানাইজড, ভেরি ওয়েল ডিসিপ্লিনড এবং ভেরি ফোকাসড, অ্যান্ড দে আর রেডি টু গিভ অ্যাওয়ে এনিথিং টু অ্যাচিভ দ্য গোল। তারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত, যে কোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত তাদের লক্ষ্যে পৌঁছাতে। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আপনারা যারা মহিলারা আছেন, যে দুর্গা শুনছে, তার কালী মা দুর্গা বলে যে দুর্গার মতো রাস্তায় নামবে। হাসিনাকে ভাগাইছি, সময় লাগে না। আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, এবার আর রক্ত দিব না আমরা। এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। ঢাকার রাজপথ কাঁপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে, এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে। আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি, আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলো। তারেক রহমানের পক্ষে সে বক্তব্য দেয় সংসদে, তারেক রহমান সংসদে বসে বসে হাততালি দেওয়া ছাড়া কিছু করে না, আর মাঝে মাঝে কারো পিঠ চেপে দেয়। এই সংসদের সবচেয়ে জোরালো কণ্ঠ হইতেছে শিলং সালাউদ্দিনের। তারেক রহমান বসে থাকে কিছু না বলে, কথা বলে শিলং সালাউদ্দিনের দিয়া। দেখেন জনাব সালাউদ্দিন আহমদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনি ধন্যবাদ। ইয়েস মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। আমাদের সংসদে এখন নতুন শিক্ষক হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত ভারতীয় এজেন্ট বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদেরকে শিক্ষা দেন। উনি হয়েছেন শিক্ষক, পুরো দেশবাসী তার ছাত্র। প্রক্সি প্রধানমন্ত্রী, আমাদের সংসদে অলিখিত একটা নতুন পদ সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে প্রক্সি প্রধানমন্ত্রী। তারেক রহমান কথা বলতে পারেন না, ওনার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে কার্যকর সমস্ত শক্তি জেগে উঠেছে বিএনপির বিরুদ্ধে। দর্শক, বিএনপির সামনে গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার করা ছাড়া কোনো উপায় নেই। বিএনপি যদি এটা নিয়ে প্রতারণা করে এবং ডিলে করে, তাদেরকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে, তাদেরকে পতনের মুখে পড়তে হবে, এবং যে পরিস্থিতি তৈরি হবে সেটা বিএনপি সরকার সামাল দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে যে অংশগুলো দেখানো হয়েছে হয়তোবা আপনারা বুঝে নিয়েছেন আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে। তবে যাই হোক দর্শক, আমার কিছু প্রশ্ন ছিল। আসলে খেয়াল করে দেখবেন, আমরা উঠে পড়ে লেগেছি যে এই দেশটাকে ঠিক করার জন্য, কিন্তু কোনটা সঠিক সিদ্ধান্ত সেটা বুঝে উঠতে পারছি না। আসলে কি বলবো ভাই, 5ই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসলো, তখন কি এই দেশের জনগণের মাথায় একটুও চিন্তা আসলো না যে যেই লোকটাকে পাশে পাবার জন্য দেশের বড় বড় রাষ্ট্রের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা মরিয়া হয়ে থাকে, কিন্তু আমরা সেটা সহজে পাশে পেলাম। আসলে কথায় আছে না ভাই, যে জিনিসটা অতি সহজে পাওয়া যায় তার কদর একটু কম থাকে। যাই হোক, যা হবার তা তো হয়ে গেছে। এখন এই দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে
5ই আগস্টের মতো আরেকটা আগস্ট না করে দেশের জনগণের পাশে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সম্মান জানিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের রূপ দিয়ে দেশটাকে, আমাদের সোনার দেশটাকে সোনায় রূপান্তরিত করার। জনাব তারেক রহমান যদি তার প্ল্যানে, মানে আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটাও রেখে দেয় যে জুলাই সনদকে বাস্তবায়ন করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পাশে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আমার মনে হয় আমাদের দেশে কোনো অরাজক, অশৃঙ্খলতা বিরাজ করবে না। সবাই শৃঙ্খলতার ভিতর থেকে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে যাই হোক দর্শক, আমার ছোট মাথায় অতগুলো কথা বলার কোনো দরকার নাই। আপনারা আমার কমেন্ট অপশনে গিয়ে আপনাদের মূল্যবান মতামতটাও দিয়ে যাবেন, আসলে আমার কথাগুলো ঠিক আছে কিনা। আর দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে পুরো ভিডিওটি দেখে আসি। বিএনপির সামনে গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার করা ছাড়া কোনো উপায় নেই। বিএনপি যদি এটা নিয়ে প্রতারণা করে এবং ডিলে করে, তাদেরকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে, তাদেরকে পতনের মুখে পড়তে হবে, এবং যে পরিস্থিতি তৈরি হবে সেটা বিএনপি সরকার সামাল দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না। দর্শক, রাজনীতিতে যত শক্তি আছে, ছোট শক্তি, বড় শক্তি, বাম শক্তি, ডান শক্তি, সিভিল সোসাইটির শক্তি, স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর, সবাই জেগে উঠেছে। এখন স্টেট অ্যাক্টরদের মধ্যে দেখেন, এই যে বিচার বিভাগ, তারা কিন্তু স্টেট অ্যাক্টর, রাষ্ট্রীয় অ্যাক্টর, তারা কিন্তু জেগে উঠেছে যে না, এটা করতে হবে। বিচার বিভাগের লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে যে সরকার আমাদের সাথে প্রতারণা শুরু করেছে, আমাদেরকে অধীনে রাখতে চায়, আমাদেরকে স্বাধীন করতে চায় না। সেনাবাহিনীর মধ্যেও প্রচন্ড ক্ষোভ আছে। সিভিল সোসাইটির যত আউটফিট আছে, স্পষ্টত আপনি পারলে প্রমাণ দেখান যে বিএনপির পক্ষে, বিএনপির এই প্রতারণার পক্ষে, গণভোটের বিরুদ্ধে সিভিল সোসাইটির কারা আছে? আওয়ামী লীগ আছে, কারণ তারা তো নিষিদ্ধ। আওয়ামী লীগ বাদে সিভিল সোসাইটির কারা গণভোটের রায় বাস্তবায়নের বিরুদ্ধে পারলে দেখান, আপনি দেখাতে পারবেন না। অতএব সিভিল সোসাইটি সবাই গণভোটের রায়ের আলোকে দ্রুত সংবিধান সংস্কার চায়। রাজনৈতিক শক্তি, বিরোধী দল, জামাত, এনসিপি সহ 11 দলীয় জোট, তারা তো এটা নিয়ে আন্দোলন করছে, আন্দোলনের স্টেজ আছে। এছাড়া ব্যক্তিভিত্তিক অ্যাক্টিভিস্ট যারা, সবাই গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার চায়। এছাড়া কেউ কেউ 72 সংবিধান পোড়াচ্ছে, কর্মসূচি দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনশনকে কেন্দ্র করে রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সেই অনশনের সাথে সংহতি জ্ঞাপন করছেন একের পর এক এমপিরা, বিশিষ্ট ব্যক্তিরা, সবার দৃষ্টি কিন্তু সেদিকে। এবং সেই অনশনরত শিক্ষার্থী দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, এবং যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তার দায় সরকারকে নিতে হবে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই অনশন ভাঙানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু ছাত্র সমাজের মধ্যে সেটা ব্যাপক সাড়া জাগিয়েছে এবং নাগরিকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা জাগিয়েছে। এতে একটা আন্দোলন সফল করার জন্য, অথবা সরকারকে চাপ দিয়ে কোনো কিছু আদায় করার জন্য যা আছে সবকিছুই এখানে বিবেচনা করা হচ্ছে। তাতে বিএনপি সরকার গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার করতে বাধ্য হবে। রাজনৈতিক শক্তির হিসাবটা যদি একটু আপনাদেরকে দেখাই, রাজনীতিতে যেহেতু এখন প্রধান বিরোধী দল জামাত ইসলামী, অতএব বিএনপি সরকারের বিরুদ্ধে যে কোনো কিছুর সুফল জামাত যাবে। কিন্তু রাজনীতিতে অনেকে আছে যে জামাত কোনো সুফল পাক বা জামাতের পক্ষে কোনো একটা কার্যক্রম বা কথা চলে যাক, এটা তারা একদম টলারেট করতে পারে না, এরকম একটা গোষ্ঠী আছে। তো সেই জায়গায় যারা জামাতকে দু চোখেও দেখতে পারে না, কিন্তু সংবিধান সংস্কার চায় এবং গণভোটের রায় বাস্তবায়ন চায়, একদম এন্টি জামাত, প্রোবাম, এই টাইপের যারা আছে, যারা আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগী নয়, যারা নিষিদ্ধ নয়, যেমন বামদের মধ্যে হাসানুল্লাহ কিনু, রাশিদ খান মিনন, এরা তো অঘোষিত নিষিদ্ধ। তো এরা বাদে আরো যারা আছে, তারা সবাই এখন বিএনপি সরকার বিরুদ্ধে সোচ্চার, এবং জামাতের পক্ষে যদি কিছুটা যায় যাক, সবাই মুখ খুলছে। তার মধ্যে একজন হচ্ছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, তিনি কিন্তু কিছুটা বাম ধারার, আবার ওইরকম কেউ বলে যে বাম ডেভিয়েটেড, যেমন
ইসলামপন্থী রাজনীতি থেকে বের হয়ে যারা এবি পার্টি করেছে তাদেরকে যেরকম ইসলামপন্থী বলা যায় না, ওরকম জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়েম, এদেরকেও ওইভাবে বাম বলা যায় না, কিন্তু তাদের মধ্যে বাম বীজ আছে। যেরকম এবি পার্টি, এনসিপি যেসব ছেলেরা জামাত শিবির থেকে এসেছে তাদের মধ্যেও কিছুটা ইসলামপন্থী বীজ আছে, এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই। যদি তারা কৃত্রিমভাবে নিজেদেরকে ইসলামপন্থী না এটা প্রমাণ করার চেষ্টা করে, ঠিক তদ্রুপ জোনায়েদ সাকি এবং এই জোনায়েদ সাকি বলেন, গণসংহতি আন্দোলন আর রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেন, এটা কিন্তু অনেকটা সেম এরা। তো এদেরও চিন্তা হচ্ছে এরকম যে না, আমরা বাম না, আমরা উদার বা মধ্যমপন্থী, এরকম একটা বিষয় দেখানোর চেষ্টা করছে। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন বা এরা কোনো পলিটিক্যাল পার্টি হয়ে উঠতে পারেনি, জনগণের কোনো সমর্থন সারা পায়নি, কিন্তু তাদের একটা অবস্থান আছে এবং তারা মেধাবী, তারা যুক্তি দিতে পারে সুন্দর, এবং সেই যুক্তি খণ্ডন করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। বিশেষ করে সরকার বিরোধিতার রাজনীতিতে এ ধরনের সংগঠনের একটা বিশেষ গুরুত্ব আছে, এবং অনেকে এই সব সংগঠন করেন যারা ভিশনারি, যাদের একটা ভিশন থাকে, যারা পপুলিজমের চিন্তা করেন না, এই কারণে তাদের একটা গুরুত্ব আছে, কিন্তু তারা জামাতকে দু চোখেও দেখতে পারেন না। এই ধারার লোকগুলো এখন বিএনপি সরকারের বিরুদ্ধে মুখ খুলছে। তো এই যে কথাটা দেখেন, সংসদকে জনগণের দেয়া গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম। ওরকম সব কাইয়ুমের বক্তব্য এখন এক। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত স্বাধীনতার ঘোষণাপত্র থেকে জুলাই সনদ, প্রতারণার ফাঁদে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এখানে সুর একটাই, বিএনপি সরকারকে ইসলামপন্থী, বামপন্থী, সেমি বামপন্থী, অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, সাংবাদিক, বাংলাদেশপন্থী যারা আছে, জুলাইয়ের পক্ষে যারা আছে, সবাই একটা কথাই বলছে যে বিএনপি প্রতারক। বিএনপির প্রধান পরিচয় এখন প্রতারক, জোচ্চোর, প্রতারক, মানে এই ধরনের ধান্দাবাজ, মোনাফেক সব বলা যায়। হাসনাত কাইয়ুম বলেন, 1971 সালের 10 এপ্রিল সাম্য ন্যায় বিচারের যে লিখিত অঙ্গীকার করা হয়েছিল, 1972 সালে সংবিধানের চতুর ক্ষমতা কাঠামোর মাধ্যমে তা নস্যাৎ করে একটি নিকৃষ্ট স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বর্তমান সংসদকে জনগণের দেয়া গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার কার্যকর করতে হবে। এই হাসনাত কাইয়ুমরা এরাও কিন্তু এই 72 সংবিধানকে কি ক্রিটিক করলেন, অথচ অনেকে মনে করেন যে শুধু জামাতই মনে হয় 72 সংবিধানের বিরুদ্ধে। না, যারা সত্যিকার অর্থে রাষ্ট্র সংস্কার করতে চায়, যারা পরিবর্তন চায়, যারা ফ্যাসিবাদী কাঠামো বহাল চায় না, যারা নতুন কিছু চায়, তারা প্রত্যেকে 72 সংবিধান মেনে এটা সম্ভব নয়। বিএনপিও তো 72 সংবিধানের বিরুদ্ধে। এখন না ডিজিএফআই এর প্রেসক্রিপশন অনুযায়ী, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তারা 72 সংবিধানের পক্ষে জিকির করে। এখন পর্যন্ত বিএনপির নীতি আদর্শ পুরোটাই 72 সংবিধানের বিরুদ্ধে। যেমন বিএনপি সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ঝুঁকাবে, অথচ এটা 72 সংবিধানে একদম উল্টা। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করবে সংবিধানে, অথচ এটা একদম 72 সংবিধানের পরিপন্থী। তো 72 সংবিধান বিএনপি মানে কিভাবে? মোটেও না। তিনি বলেন, অভ্যুত্থান শেষ হয়নি, সরকারের জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই যাত্রা থামবে না। সংস্কার আদেশ অগ্রাহ্য করলে জনপরিসরে সরকারের গ্রহণযোগ্যতা ধস নামবে এবং আবারও সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। 24-এর গণঅভ্যুত্থানের পর যে জুলাই সনদ তৈরি হয়েছে, এটি বাস্তবায়ন করাই এই সময়ের প্রধান দাবি। অতএব জুলাই সনদের পক্ষে শুধু জামাত নয়, পুরো জাতি। জামাত এককভাবে আন্দোলন করে কোনো কিছু আদায় করা হয়তো কঠিন, কিন্তু এটা যেহেতু জনতার দাবি, বাম ডান সবার দাবি, তো বিএনপি সরকারের বিরুদ্ধে অতি শীঘ্রই দেখবেন ডান বাম সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং সবাই মিলেমিশে বিএনপির জয় বাংলা করবে, বিএনপিকে বাধ্য করবে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করতে।